আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রযন্ত্র সংস্কারে ধৈর্য ধরার আহ্বান। 11 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধ কোটির বেশি মানুষ, আশ্রয় কেন্দ্রে অপর্যাপ্ত ত্রাণ ও জরুরি স্বাস্থ্য সেবা, উদ্ধার তৎপরতায় 22টি হেলিকপ্টার দুর্গত এলাকায়। দাবি পূরণের নামে আন্দোলনের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। লালবাগ থানা শিক্ষার্থী হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে ডেপুটি স্পিকার টুকু, সাবেক প্রতিমন্ত্রী পলক, নৌবাহিনীর সাবেক কর্মকর্তা সোহাইল সহ 6 জন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে বন্যার্তদের সাহায্যার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অভূতপূর্ব সাড়া, শিক্ষার্থীদের তহবিলে গত 3 দিনে জমা প্রায় 4 কোটি টাকা। এবার বিস্তারিত। নির্বাচন কবে হবে তা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দাবি আদায় ও মামলা নিতে চাপ সৃষ্টি এবং বিচারের জন্য গ্রেফতার হওয়া ব্যক্তির ওপর হামলার প্রবণতা থেকে বিরত থাকার কথা বলেন তিনি। এ সময় ফ্যাসিবাদী সরকারের দলীয়করণের কারণে বৈষম্যের শিকার জনগোষ্ঠীকে ধৈর্য ধরার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতে জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করতে সরকারি বেসরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে। প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে, দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, নিপীড়ন, বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে। মানুষের এগিয়ে যাওয়ার পথে সকল ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে। ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বরং বলবো, জনস্বার্থের বিপরীতমুখী এক কাঠামোর উপর দাঁড়িয়ে আমাদেরকে দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে। আমরা এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে করতে চাই যেন এদেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠার কথা জানান তিনি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রযন্ত্র সংস্কারে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। অন্তর্বর্তী সরকার কবে বিদায় নেবে তা দেশের মানুষের উপর নির্ভর করে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার সুযোগ যাতে মতানৈক্যের কারণে হাতছাড়া না হয় তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। খাবার সংকটে হাহাকার করছেন নোয়াখালীর সেনবাগ বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বন্যার্ত মানুষ। আশ্রয় কেন্দ্রে যাচ্ছে অপর্যাপ্ত ত্রাণ ও জরুরি স্বাস্থ্যসেবা। শিশু, গর্ভবতী নারী ও বয়োবৃদ্ধরা পড়েছেন দুর্ভোগে। নৌকার অভাবে পুরোদমে চলছে না উদ্ধার কাজও। সাহায্যের জন্য পথ চেয়ে আছেন বানভাসীরা। নোয়াখালীর ওইসব এলাকা ঘুরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন ইমদাদুল হক।
যে টিউবওয়েলটি হাজার মানুষের পানি সরবরাহ করত সেটিও তলিয়ে যাচ্ছে বন্যার পানিতে। তাই যতটুকু পারা যায় পানি সংরক্ষণ করে রাখার চেষ্টা চলছে দুর্গত জনপদে। এমন ভয়াবহ বন্যা আগে দেখেনি নোয়াখালীর মানুষ। পানিতে তলিয়ে গেছে সেনবাগ, বেগমগঞ্জ, মাইজদি এবং কোম্পানিগঞ্জের অনেক এলাকা। পানিবন্দী লাখো মানুষ। ভেসে গেছে অনেকের বাড়িঘর, মাছের ঘের, কারো গেছে সর্বস্ব। সব শেষ হয়ে গেছে, সব নিঃস্ব হয়ে গেছে মানুষ। মানুষ আছে এই যে জায়গাটা না, কোন জায়গায় দিব কিচ্ছু বার করতে পারি না, এখনো তো আইসি দিন কিচ্ছু বার করতে পারি না। কিছু বার করার মতো এই ব্যবস্থা নাই, তো থাকলে বার করা যাইতো। আশ্রয় কেন্দ্রগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। প্রিয় গবাদি পশুগুলোকেও কোনো মতে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে সেখানে। চরম স্বাস্থ্য ঝুঁকিতে গর্ভবতী নারী, দুর্গত পরিবারের শিশুরা। সেনবাগ ও বেগমগঞ্জের আশ্রয় কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত ত্রাণ, স্বাস্থ্যসেবা। ডাক্তারের ব্যবস্থা আমি করতে পারছি না, জরুরি চিকিৎসা রয়েছে এবং প্রাথমিক যেটা দরকার সেটাও আমরা দিচ্ছি, যেমন প্যারাসিটামল, নাপা, ডিসপ্রিন বা ডায়াবেটিসের ওষুধ সাময়িক যেটা আমাদের জানা আছে সেটা দিচ্ছি, কিন্তু এটা যথাযথ না। পানিবাহিত নানা রোগের পাশাপাশি এসব এলাকায় হানা দিচ্ছে ডাকাত, লুটেরা বাহিনী। দরকারি সিলিন্ডার গ্যাসের দামও আকাশ ছোঁয়া। দুর্বিপাকে মানুষ। 1400 টাকার গ্যাস 2000 3000 টাকা, কোম্পানিরা দেখতেছে না আমাদের তো আমরা এত এরকম বিপদে পড়লাম, তারা কি গ্যাস ছাড়া ফাটে দেবে? আমরা বিনা পয়সা নিচ্ছি না, কিনে নিব, তারপরে তারা কেন গ্যাস সাপ্লাই দিচ্ছে না আমাদেরকে? শুনছি তো এই কারণে বাইরে যাইতেছি, বাইরে যাই দেখে আসতেছি আর কি মাল সময় ঠিক আছে কিনা। নেমে আসা বন্যার পানির সাথে ভারী বৃষ্টি কাল হয়ে দাঁড়িয়েছে কয়েকটি এলাকায়। নৌকার অভাবে বেশি দুর্গত এলাকাগুলোতে যেতেই পারছে না উদ্ধারকারীরা। খাবারের অভাবে হাহাকার করছে নোয়াখালীর বানভাসী মানুষ। এর মধ্যে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি এবং ঔষধের। ত্রাণের অপেক্ষায় পথ চেয়ে আছে অসংখ্য ক্ষুধার্ত মানুষ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, নোয়াখালী। বন্যা দুর্গত মানুষকে উদ্ধার ও ত্রাণ বিতরণে একটানা কাজ করছে বিভিন্ন বাহিনী, প্রায় 20টি হেলিকপ্টার। ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের ঘাঁটি থেকে প্রতি ঘন্টায় উঠছে এসব আকাশযান। ছুটে যাচ্ছে দুর্গম দুর্গত এলাকায়। উদ্ধার করা হয়েছে প্রায় 20,000 পানিবন্দী মানুষকে। দেশে এর আগে কোনো দুর্যোগে এত বড় আকাশ অভিযান হয়নি। কেরামতুল্লাহ বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর 5টি হেলিকপ্টারের সবগুলোই এবার অভিযানে নামানো হয়েছে। 2টি এমআই, 2টি বেল ও একটি ডলফিন কপ্টার 3 দিন ধরে উদ্ধার করছে ফেনীর বিভিন্ন এলাকায় পানিবন্দী বিপদাপন্ন হাজার হাজার মানুষকে। এরপর দুর্গত এলাকায় ফেলা শুরু করে ত্রাণ ও জরুরি খাদ্য সহায়তা। পানিবন্দী দুর্গত মানুষকে আকাশ থেকে দেয়া ত্রাণ, অসুস্থ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া, সড়ক যোগাযোগ পুনরুদ্ধারের মতো সেবাও দিচ্ছে সেনা সদস্যরা। আপনারা দেখে থাকবেন যে হেলিকপ্টার ল্যান্ড করার কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ বাড়ির ছাদে অবস্থান নিয়েছে, স্কুলের ছাদে অবস্থান নিয়েছে। সে সমস্ত জায়গা থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রতিনিয়তই আমাদের প্রতিকূলতা সৃষ্টি করছে। ঢাকা সেনানিবাসের পুরাতন বিমানবন্দরে বন্যার্তদের বিতরণের জন্য সকাল থেকেই ত্রাণ ও জরুরি সামগ্রীর চালান তৈরি হয়। ত্রাণ দিয়ে ফিরলেই সেই হেলিকপ্টারে ফের ভরা হচ্ছে রসদ। দিনরাত এ কাজ করে চলেছেন সেনা সহ বিভিন্ন বাহিনীর কয়েকশো সদস্য। 20,000 দুর্গতকে উদ্ধার, আহত অসুস্থ 2,000-এরও বেশি মানুষকে জরুরি চিকিৎসা এবং 35,000 বন্যার্তকে প্যাকেট ও রান্না করা খাবার এরই মধ্যে দিয়েছে তারা। সারা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এভাবে আগে আর দাঁড়ায়নি, যে কারণে এবার বন্যা মোকাবেলা অনেক সহজ এবং দেশের মানুষের দুর্ভোগ অনেক কম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই বাংলাদেশের সেনাবাহিনীও তাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে এবং তারা বলছে যতদিন পর্যন্ত না দুর্গত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, মানুষের দুর্ভোগ কমছে, ততদিন এভাবে কার্যক্রম চালিয়ে যাবেন তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, এয়ারবেস, তেজগাঁও, ঢাকা। দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সচিবালয় প্রেস ব্রিফিংয়ে একথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান। এদিকে বন্যার কারণ দেখিয়ে কেউ মাছ, মাংস, ডিমের দাম অযৌক্তিকভাবে বাড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সচিবালয়ে ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব জানান, দেশে 11 জেলায় পানিবন্দী প্রায় 10.5 লাখ পরিবার।
ক্ষতিগ্রস্ত হয়েছেন 52 লাখের বেশি মানুষ। ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় 3650 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সরকারি বেসরকারিভাবে উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণ অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, আপাতত সরকারিভাবে কোনো ত্রাণ বরাদ্দ দেওয়া হচ্ছে না। প্রধান প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে, অর্থাৎ বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী গতকাল যা ছিল সেটি রয়েছে, আমরা নতুন করে বরাদ্দ দেওয়া হয়নি। এর কারণ হচ্ছে যে বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক বৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন তারা সহ সবাই একসাথে এই ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন। আরেক ব্রিফিংয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, বন্যায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাণী সম্পদ খাতে প্রায় 411 কোটি টাকা আর মৎস্য খাতে প্রায় 1600 কোটি টাকা। এর পরবর্তী সময় যেটা আসতে যাচ্ছে সেটাতে আরো ভয়াবহ পরিস্থিতি হবে যদি আমরা এক্ষুনি কোনো ব্যবস্থা না নিই। প্রাণী সম্পদ এবং মৎস্য সম্পদকে আমরা যেন জনগণের কাছে পৌঁছাতে পারি। যুক্তিসঙ্গত কারণে যদি দাম বেড়ে যায় সেটা সাময়িক, উনি যেটা বললেন যে এটা সাময়িক হতে হবে, কিন্তু কোনো কৃত্রিম কারণে বা কেউ যেন সুযোগ নিয়ে এটা করতে না পারে সেজন্য আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সতর্ক করে দিতে চাই। উপদেষ্টা আরো জানান, ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের পুনর্বাসনে সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি মৎস্য খামারগুলোকে অবকাঠামোগত সহায়তা ও বন্যা কবলিত চাষীদের মাঝে পোনা বিতরণ করা হবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বন্যার্তদের সাহায্যার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তহবিলে গত 3 দিনে জমা পড়েছে প্রায় 4 কোটি টাকা। এসব অর্থ দিয়ে ত্রাণ সামগ্রীর পাশাপাশি বন্যা পরবর্তী সময় পুনর্বাসনে ব্যয় করা হবে বলে জানিয়েছেন সমন্বয়করা। এ সময় সাধারণ মানুষের কাছে নিজেদের আস্থার জায়গা তৈরি করতে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। মানুষের প্রতি এমন ভালোবাসা এর আগে কখনোই দেখেননি কেউ। বন্যার্তদের সহযোগিতায় টিএসসিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে হাজারো মানুষ। নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সব ধর্ম, বর্ণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশের এ সংকটকালীন সময় বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরে নিজেদের ভালো লাগার বিষয়টি জানালেন কেউ কেউ। ঢাকা ভার্সিটি সবাই খুব ভালো করে অ্যারেঞ্জ করছে, যেটার কারণে আমরা দান করতে পারছি, তাদের সাহায্যে পাশে থাকতে পারছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের বাংলাদেশে যারা বসবাস করে প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত, এটা আমাদের ইমানি দায়িত্ব। মানুষের এমন অভূতপূর্ব সাড়ায় খুশি সমন্বয়করা। পুলিশকে কাজে ফেরার পাশাপাশি গণমামলা দেওয়া থেকে বিরত থাকার অনুরোধও জানান তারা। আমরা পুলিশকে আহ্বান জানাতে চাই, আপনাদের প্রতি জনগণের যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যদি স্বাভাবিকভাবে ফিরে আসেন তাহলে আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়েই মানুষের এই বিরূপ প্রতিক্রিয়াটি কেটে যাবে। যারা এই কাজগুলো আমাদের চেয়ে দ্রুততম সময় করতে পারে, আমরা তাদেরকে অনুরোধ করব, তারা যদি একদিন হোক 2 দিন হোক স্বেচ্ছার শ্রমের মাধ্যমে দেশের জন্য, দেশের মানুষের জন্য এখানে এসে কাজগুলো করে, আমাদের সহযোগিতা করে, তাহলে কাজগুলো একটু দ্রুত এগোবে। বন্যা পরবর্তী সময়ের সংকট মোকাবিলার জন্য বিভিন্ন প্রস্তুতি নিয়ে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দাবি দেওয়া পূরণের নামে আন্দোলনের আড়ালে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটের সংবাদ সম্মেলনে বিশৃঙ্খলা না করে ন্যায্য দাবি আদায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এদিকে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীতে এখনও স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বহাল তবিয়তে রয়েছে অভিযোগ করে তাদের দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান যখনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। একদিনের সফরে পুণ্যভূমি সিলেটে পৌঁছে 2 সাধক শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব। মাজারে দেশের শান্তি, সমৃদ্ধি, বন্যা দুর্গতদের ভোগান্তি থেকে রক্ষা ও ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের রোগ মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন বিএনপি নেতাকর্মীরা। পরে একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ভারতে বসে স্বৈরশাসক শেখ হাসিনা দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন। কিছু কিছু সংগঠন তারা হঠাৎ করেই তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে গেছে। এতদিন তারা কোথায় ছিলেন? এই আপনার একটা মুক্ত সরকার এসছে, তারা কাজ করার চেষ্টা করছে,
তাদেরকে সেই সময়টুকু না দিয়ে তারা রাস্তায় নেমে গেছেন। নির্বাচিত সরকার আসুক, আসলে তারা তাদের দাবি দেওয়াগুলো করুক। এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, একে তার জঞ্জাল পরিষ্কার করার সুযোগ দেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার বিপ্লব এখনো সম্পূর্ণ হয়নি। বিগত সরকারের সময় টর্চার সেল আয়নাঘর, সম্প্রতি জুডিশিয়াল কুয়ের চেষ্টা ও গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন তিনি। যারা শেখ হাসিনাকে শক্তিশালী করেছে তারা যদি কেউ উপদেষ্টা পরিষদে থেকে থাকে সরিয়ে দেন, প্রশাসনে যারা আছে সরিয়ে দেন, বিপ্লবকে নিজের গতিতে চলতে দেন এবং আপনারা কেউ ভাববেন না যে বিজয় অর্জিত হয়ে গিয়েছে। পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে, সুতরাং আপনারা সজাগ থাকবেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর লালবাগ থানার শিক্ষার্থী হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ডেপুটি স্পিকার শামসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল সহ 6 আসামিকে। এই মামলার অন্য আসামিরা হলেন উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত। আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে এই মামলায় আবারও রিমান্ড দেয় ঢাকার সিএমএম আদালত। এদিকে মোহাম্মদপুর থানার ট্রাক চালক সুজন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খানকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া চকবাজার থানার অপর হত্যা চেষ্টা মামলায় সৈকতের আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রথম বর্ষে ছাত্র সহ অনেক ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়। এই তদন্তে তদন্তকর্মী কর্মকর্তা বলেন, এই মামলার প্রাথমিক তদন্তে এই সব আসামিদেরকে তাদের জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, এই ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত তাদের তা বের করার জন্য তাদেরকে রিমান্ড নেওয়া প্রয়োজন। আমরা এখানে আশা করেছিলাম যে বিজ্ঞ আদালত এখানে সঠিক জাজমেন্ট দিবেন এবং আমরা এখানে ন্যায় বিচার পাবো, কিন্তু আমরা আইনজীবী হিসাবে মনে করি আমরা সঠিক আদেশ সেখানে পাই নাই। আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার রাতে রাজধানীর শান্তিনগরে বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পল্টন থানার ওসি জানান, সাবেক পাটমন্ত্রীকে শান্তিনগরে একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এড়াতে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল রাতে তাকে গ্রেফতার করে। গোলাম দস্তগীর গাজী এখন ডিবি কার্যালয়ে আছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর। প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে টাইগাররা জিতেছে 10 উইকেটে। সফরকারীদের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে স্বাগতিক দল অল আউট হয় 146 রানে। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 30 রানের। জাকির ও সাদমানের অপরাজিত জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের দল। ম্যাচ সেরা হন মুশফিকুর রহিম। অবিস্মরণীয় এই জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রিপোর্ট করছেন এস এম আশরাফ। বল ছুটছে বাউন্ডারি লাইনের দিকে, সীমানা পার হতেই ইতিহাস। জাকির হাসান আর সাদমান ইসলাম বুকে জড়িয়ে নিলেন একে অপরকে। দেশে বন্যা দুর্গত এলাকায় যখন কাঁদছে মানুষ, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের দুঃখে বাতাস ভারী, তখন এই জয় মানুষের মনে সামান্য হলেও হয়তো স্বস্তি দেবে। টেস্টে এটি বাংলাদেশের প্রথম 10 উইকেটের জয়। পাকিস্তান নবম প্রতিপক্ষ, যাদের হারালো টাইগাররা। দেশের বাইরে সপ্তম, আর সব মিলিয়ে 20তম টেস্ট জয়। সকালে হাসান মাহমুদি ছিলেন প্রথম বোলার, যিনি মাত্র 5 রান যোগ করা পাকিস্তানের ইনিংসে আঘাত হানেন। বিদায় নেন অধিনায়ক শান মাসুদ। দলের রান তখন 28। এরপর ব্যক্তিগত 22-এ থাকা বাবর আজমের স্টাম্প উপড়ে ফেলেন নাহিদ রানা। 1 রানের মধ্যে বিদায় নেন সৈয়দ শাকিলও। মিডল অর্ডার ঘুরিয়ে টাইগার বোলাররা তখন রীতিমতো উঠছে।
যে উইকেটে পেস আক্রমণ দিয়ে বাংলাদেশকে ঘুরিয়ে দিতে চাইছিল পাকিস্তান, সেখানে স্পিনের হুল ফুটানো বিষেই নীল হলো তারা। সাকিব নেন 3 উইকেট, যাতে বাঁহাতি স্পিনার হিসেবে সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ উইকেট নেয়ার বিশ্ব রেকর্ডও করেন খুনের মামলায় মাথায় নিয়ে খেলতে নামা এই অলরাউন্ডার। আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজের বলে আউট হন শাহিন শাহ আফ্রিদি। একাই লড়াই চালিয়ে যাওয়া মোহাম্মদ রিজওয়ানও শিকার তার। মোহাম্মদ আলীকে চতুর্থ শিকার বানিয়ে পাকিস্তানকে 146-এ আউট করতে ভূমিকা রাখেন মিরাজ, যা ছিল টাইগারদের বিপক্ষে সর্বনিম্ন দলীয় স্কোর পাকিস্তানের। এস এম আশরাফ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়কে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের উৎসর্গ করলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর ম্যাচ সেরা মুশফিকুর রহিম তার প্রাইজ মানি দান করলেন বন্যা দুর্গতদের। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে 2 ম্যাচের সিরিজে 1-0-তে এগিয়ে গেল বাংলাদেশ। পরাগ আরমানের রিপোর্ট। 2003 সালে মুলতানে একদম কাছে গিয়েও পড়তে হয়েছিল 1 উইকেটে হারের যন্ত্রণায়। এরপর পাকিস্তানের সঙ্গে ঘরে বাইরে অনেকগুলো টেস্ট খেললেও জয় ছিল অধরা। 21 বছর পর রাওয়ালপিন্ডিতে এলো ঐতিহাসিক মুহূর্ত। তাতে দলের সবারই অবদানের কথা স্বীকার করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অবিস্মরণীয় এই জয়কে সাম্প্রতিক ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের উৎসর্গ করেন তিনি। রিসেন্টলি বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, এই জয়টা আমরা তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। এদিকে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিয়েছে মুশফিকুর রহিমের 22-4 আর 1 ছক্কায় করা 191 রানের ম্যারাথন ইনিংস। তাই ম্যাচ সেরার পুরস্কারটা গেছে মিস্টার ডিপেন্ডেবলের ভাগেই। প্রাইজ মানির পুরোটাই তিনি দান করেছেন অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত পূর্বাঞ্চলের বানভাসী মানুষদের সাহায্যে। Now Bangladesh there is flood affected people, so I want to donate this prize money to on that, and also I just want to request all the people back home and for my country, those who can donate and also help in this cause. সব সংস্করণ মিলিয়ে পাকিস্তানের মাটিতে 20 ম্যাচ খেলে বাংলাদেশ হেরেছিল সবকটিতেই। এবার পরাজয়ের ব্যবধান কমানোর পাশাপাশি সিরিজ জয়ের হাতছানি শান্ত মুশফিকদের সামনে। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করা আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রযন্ত্র সংস্কারে ধৈর্য ধরার আহ্বান। 11 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত 1.5 কোটির বেশি মানুষ। আশ্রয় কেন্দ্রে অপর্যাপ্ত ত্রাণ ও জরুরি স্বাস্থ্য সেবা। উদ্ধার তৎপরতায় 22টি হেলিকপ্টার দুর্গত এলাকায়। দাবি পূরণের নামে আন্দোলনের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। লালবাগ থানার শিক্ষার্থী হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে ডেপুটি স্পিকার টুকু, সাবেক প্রতিমন্ত্রী পলক, নৌবাহিনীর সাবেক কর্মকর্তা সোহাইল সহ 6 জন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।